এবার শেখ হাসিনাকে দেশে ফিরাতেই গোপনে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হঠাৎ করে কেন তিনি দেশ ছেড়েছেন? আবারও কি শেখ হাসিনা দেশে ফিরছেন? এদিকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দর্শক, সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৯ মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ পড়বেন না, পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল, হান্নান মাসুদের উপর আক্রমণ হয়েছে, তার আগে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর আক্রমণ হয়েছে, তার উপর আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ হয়েছে। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আগামী 41 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব, আপনি কি একমত? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা? ভারত এক প্রকার ধরে নিয়েছে। আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে, আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিবুল সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তাকে বরাবর হত্যার উদ্দেশ্যে যে হামলাটা করা হয়েছিল, হান্নান মাসুদের উপর আক্রমণ হয়েছে, তার আগে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের উপর আক্রমণ হয়েছে, তার উপর আমাদের চট্টগ্রামে বিভিন্ন জায়গায়, ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের বিপ্লবীদের উপর আক্রমণ হয়েছে। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আগামী 41 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৯ মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। এ সময় তার সঙ্গে ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডক্টর এম নওশাদ ছিলেন। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান সাবেক রাষ্ট্রপতি। আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো সংস্থার কাছে কোনো অভিযোগ ছিল না বলেও জানা গেছে। রাত ৩টা ৫ থাই এয়ারওয়েজের GT 340 নম্বর ফ্লাইটে তারা ৩ জন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেন। আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে 2009 থেকে 2013 সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারত এক প্রকার ধরে নিয়েছে। আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে, আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে। তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে বিএসএফ এর, এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে। ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে, আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া, অথবা ধরেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া, তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব? আমার মনে হয় নাই। তবে এটা বাড়ানো উচিত। কেন বলছি? যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে,
আমাদের সরকারের রিয়াকশন কি? উদ্বেগ প্রকাশ, পুলিশকে নির্দেশনা, যারা ঢুকছে তাদেরকে আটক। গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে 66 জন ভারতীয় নাগরিককে। মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশিদেরকে ঢুকাই দিছে। ভাই এই মুহূর্তে দেখতে সাধারণ ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ দেখতে খারাপই লাগে, কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইলেও ঘটাইতে পারে। আপনার ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এমনকি বিজিবি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, টাইংদং সীমান্ত দিয়ে 15 জন, পাঞ্চুরি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জনকে ভারত পুশ ইন করেছে। আর এই পুশ ইন করা যারা, তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল। এরপর কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে। এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা, গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে। মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায়? গুজরাট থেকে এদেরকে বিমানে করে নিয়ে আসছে, আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করায় কোথায় যাও তোমরা সব বাংলাদেশে বইলা বাংলাদেশে ঢুকাই দিছে। এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি। আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা? এই চেষ্টা কি কথায় থাকবে? আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন, এমনকি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে, পুলিশগুলো আছেন, তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি, সজাগ থাকি, সতর্ক থাকি। কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে, এটা তো ভাই গায়ের জোর রে। এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে? আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি সয়লাভ হয়ে গেছি পাকিস্তানিদের পক্ষে যারা আছি অনেকেই, তাই না? আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি। তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে? আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা, সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে, তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না। কারণ ভারতের মাথায় কি ঢুকে রয়েছে আপনি কিভাবে বলবেন? আর স্পষ্ট বাংলাদেশকে এই মুহূর্তে আপনার পাকিস্তানের দোষর বলে মনে করছে। এমনকি ডক্টর ইউনূসকেও নিয়ে তাদের ভারতীয় মিডিয়া বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আর এর মাঝখানে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে ভিডিও ছড়াচ্ছে বাংলাদেশের মানুষ লুঙ্গি টুঙ্গি পইরা, তো এখান থেকে কি পজিটিভ কোনো কিছু হবে? নাকি ফেসবুকে ভারতের বিরুদ্ধে আমরা লড়াই করে ফেলবো? আমাদের মানে মাজা আছে তো নাকি? নাই, আসলে কিন্তু নাই। ভারত তো দূরের কথা, মিয়ানমারের সাথে লড়ার আমাদের সক্ষমতা নাই। দেখেন আরাকান আর্মি ধরে ধরে নিয়ে যায় নাফ নদী থেকে, মন চাইলে সারে, না চাইলে সারে না। এখন এই যে মানুষগুলো ঢুকছে তাদেরকে পুশব্যাক করা, এই পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা আছে? আমরা আসলে দেখতে চাই। ওদিক দিয়ে রোহিঙ্গা ঢুকাচ্ছেন আমাদের এই সরকার নীরবে, এগুলো নিয়ে আওয়াজ টাওয়াজ খুব বেশি হচ্ছে না? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রোহিঙ্গা আমরা ঢুকাই দিচ্ছি। ভাই এটা তো জাতীয় নিরাপত্তার ইস্যু। আসলে ভারতের সাথে এগুলো নিয়ে শক্তভাবে আমাদের কথা বলা দরকার, রিয়েকশনে যাওয়া দরকার। ভালো থাকুন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব, আপনি কি একমত? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। যদিও প্রায় সেম প্রস্তাবনা, অলমোস্ট সেম প্রস্তাবনা পিনাকি ভট্টাচার্য দিয়ে আসছেন, এটা নতুন ভাবে আবার সামনে আসে। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি এই প্রস্তাবের সাথে একমত কিনা দর্শক জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ। আই রিপিট, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব। দেখেন বাংলাদেশের যে সমস্যা, বাংলাদেশের যে সংকট, নির্বাচন হলে এই সংকট আরো বাড়বে। নির্বাচনের তারিখ ঘোষণা হলে বাংলাদেশের লাশের পর লাশ পড়বে, কারণ নির্বাচনের কোনো পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয়নি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বা অনেক কিছু ব্যাপক পরিবর্তনের দরকার আছে, কোনো সংস্কার হয়নি। নির্বাচনে ভোট কারচুপি হবে, বেশি শক্তি, কালো টাকা, এগুলোর প্রদর্শনী হবে। এটা আমরা যে কেউ বুঝি, বিএনপিও জানে, কিন্তু তারপর ওই গায়ের জোরে তারা নির্বাচন করার চেষ্টা করছে। এছাড়া দর্শক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভালো না, ঝুঁকির মধ্যে আছে। অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার, যেটা একটা জাতীয় ঐক্য দরকার। বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কিন্তু একটা নির্বাচিত সরকার আসলে এই সমস্যাগুলো বাড়বে। সকল নির্বাচিত সরকার আসবে, বিরোধী দলকে পেটাবে, বিরোধী দল হরতাল করবে, আন্দোলন করবে, মানে সেই পুরনো বৃত্তে। আবার কোন অঘটনের মাধ্যমে দেশ কোন দিকে যায়, আবার কোন বিপ্লব করা লাগে, কত হাজার মানুষ মারা যায় বলা যায় না। এই বাস্তবতায় সকল ইলেকশন বিফোর হিউজ রিফর্মস কোন সলিউশন না। এর জন্য আমি মনে করি এটা গণ অধিকার পরিষদের কথা বা আরো অনেকে বলছে, জাতীয় সরকার দরকার, জাতীয় ঐক্যমত্য সরকার দরকার, যেখানে ডক্টর ইউনূস থাকবে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে যাদের পারফরমেন্স ভালো তারাও থাকবে, রাজনৈতিক দলগুলো থাকবে, জামাত থাকবে, বিএনপি থাকবে, সবাই থাকবে। এবং এই ধরনের সরকারে তারেক রহমান ডক্টর ইউনূসের ডেপুটি হিসাবে তিনি ফিট এবং তিনি এর হকদার। এ বিষয়ে কেউ আপত্তিও করবে না, জামাত আপত্তি করবে না, কেউ করবে না।
নইলে দেশ একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। আমি আবারও বলছি, নির্বাচন যদি 2 বছর পর হয় তারপরও দেশের সমস্যা পুরোপুরি সমাধান হবে না, বিভাজন থেকে যাবে, ষড়যন্ত্র, পাল্টা ষড়যন্ত্র এগুলো থেকে যাবে। এজন্য সবাই মিলে যদি একটা সরকার গঠন করা যায় তাহলে সত্যিকার অর্থে আমরা যে ঐক্যের স্বপ্ন দেখি সে ঐক্য সম্ভব, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের গঠন প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। এটা যারাই এই প্রস্তাব দিক, এই প্রস্তাবটা জনমানুষের প্রস্তাব। হয়তো বা ছোট একটা দল, নাম সর্বস্ব একটা দল এই প্রস্তাব দিয়েছে, কিন্তু এই প্রস্তাবের সাথে জাতি একমত। এই প্রস্তাবের উপর যদি গণভোটের আয়োজন হয় দেখবেন যে সমগ্র জাতি এর সাথে একমত, সবাই হাসি মুখে মেনে নিয়েছে এবং মানুষ এটাই চায় যে ডক্টর ইউনূস প্রধান থাক, তারেক রহমান, শফিকুর রহমান এরা থাক, একটা সুন্দর সরকার গঠন করা হোক। আমি মনে করি বিএনপির হাইকমান্ড বা বিএনপির কিছু কিছু ভারতপন্থী বা লোভী নেতা জাতীয় সরকার বিরোধিতা করলো, মানে তারা একারা সব খাবে, ডক্টর ইউনূস কেন, এই ধরনের একটা মানসিকতা তারা বিরোধিতা করলো। এই প্রস্তাবে বিএনপির যে জনশক্তি, বিএনপির যে ভোটার, তাদের প্রায় সবাই 2-1% বাদে একমত পোষণ করবে। আওয়ামী লীগ আর বিএনপির 1% বাদে সমগ্র জাতি এই বিষয়ে একমত পোষণ করবে। জামাতও আমি মনে করি কোনো আপত্তি করবে না, এটা আমার ব্যাখ্যা। এক সংস্কার রূপরেখা আরো নানান বিষয়ে আলোচনা করেন, ওটা মূল হচ্ছে আমার পয়েন্ট যে প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবে উত্থাপিত হয়েছে। নজিবুল হক আহ্বায়ক এই সংগঠনের 20 সদস্য বিশিষ্ট কমিটি এই নতুন দল জাতীয় সরকার রূপরেখা নতুন মন্ত্রিসভা আনুপাতিক হারের একটি প্রস্তাব তুলে ধরেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি, বদিউল আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী, ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকারের রূপরেখা প্রস্তাব করেন জাতীয় উপস্থিত ঐক্য সংহতি পরিষদের নেতারা। আমি এই প্রস্তাবের সাথে একমত এবং বাস্তবসম্মত প্রস্তাব, যে যার যোগ্য সেটা, যেমন ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী না উপপ্রধানমন্ত্রী, রাইট, এটাই হওয়া উচিত, কোনো সমস্যা নেই, ডাক্তার শফিকুর রহমান আপত্তি করবে না। আর মন্ত্রী পরিষদে কারা, এটা আনুপাতিক হারে হবে। এছাড়া নতুন মন্ত্রিসভায় আনুপাতিক হারও প্রকাশ করেন তারা তাদের প্রস্তাব অনুসারে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, গুরুত্বপূর্ণ ব্যক্তি 10% এবং অন্য রাজনৈতিক দল থেকে 25% সদস্য নিয়ে এই নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তাব পেশ করে নতুন দল। চমৎকার। এটা যদি করা যায় আমি মনে করি সত্যিকার অর্থেই বাংলাদেশকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া তাদের মতো একটা দেশ বানানো সম্ভব। সবাই মিলে একটা নতুন বাংলাদেশ, আগের সব বন্দোবস্ত রিসেট বাটন, নতুন বাংলাদেশ আদৌ সম্ভব, ঐক্যের বাংলাদেশ, সোনার বাংলাদেশ সম্ভব। সরকারে সবাই থাকবে, কোনো বিভেদ থাকবে না, ভেদাভেদ থাকবে না, নির্বাচনী ক্যাচাল থাকবে না। এটা আমার মনে হয় এটার পক্ষে জোরালো তৎপরতা চালানো যাবে। পিনাকি ভট্টাচার্য এরকমই একটা বিষয় চান, তার তৎপরতা আছে। তবে খুব শীঘ্র, এখন বিএনপি তো রাজি হবে না, এই কারণে এটা শীঘ্র আলোর মুখ দেখবে না। তবে দেশের সামনে কোনো অঘটন ঘটতে পারে, কোনো অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে, এমনকি নির্বাচনের তারিখ ঘোষণা করার পর কোনো অঘটনের ফলে যদি সে নির্বাচনের তারিখ স্থগিত হয়, তখন এই ধরনের বিষয়ের প্রয়োজনীয়তা বিএনপিও ফিল করতে পারে। দর্শক, আপনার মতামত জানাবেন এই মহান বাস্তবসম্মত যুগান্তকারী প্রস্তাবের সাথে আপনি একমত কিনা। গোয়েন্দা সংস্থাগুলো এবং বাংলাদেশের সিনিয়র মিলিটারি লিডারশিপ, সেনা কর্মকর্তারা, সেনাপ্রধান সহ যে ভাষায় কথা বলতেছে, এটা দিল্লির ভাষা দেখতেছি। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচিত সরকার না হলে সম্পর্ক উন্নয়ন হবে না, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে না। দিল্লির 2014 সালে এটা মনে ছিল কিনা, সুজাতা রায়কে পাঠায়া এখানে এরশাদকে জোর করে বাধ্য করে সিএমএইচে ভর্তি করায়া তারপরে তাকে নির্বাচনে নেওয়া হয়েছে। 2018 সালে দিল্লি সেটা মনে ছিল কিনা। দিল্লির সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলেই শুধুমাত্র সম্পর্ক উন্নয়ন হবে, স্থিতিশীলতা হবে। তাহলে এই যে দিল্লির আধিপত্যবাদের নেক্সাস তৈরি হয়েছে, যা যা দিল্লি বলছে, যা যা দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যা যা দিল্লির সেনাপ্রধান থেকে শুরু করে দিল্লির টোটাল আধিপত্যবাদ যে দালাল গোলামরা বলছে, বাংলাদেশের গোলামরাও তাই বলছে। আমাদের সেনা যে সংগঠনগুলো আছে, আর্ম ফোর্সেসের সিনিয়র লিডারশিপ, আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের ডিপ স্টেট, আমাদের সকল সুশীলরা, তারাও এই কথা বলছে। এর মানে কি? রাজনৈতিক দলের নেতারাও বলছে যে আওয়ামী লীগকে কোনো না কোনো ফর্মে নির্বাচনে রাখতে হবে, রাজনীতিতে রাখতে হবে, এগুলো বলছে। তাহলে এই নেক্সাসের ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকাটাই হলো আজাদির লড়াই। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে 1400 শহীদের রক্তের সাথে বেইমানি না করা। 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে থাকা মানেই হচ্ছে যে আমার 24,000 যে ভাই বোনরা আহত হয়েছে, প্রতিবন্ধী হয়ে গেছে, 600 মানুষ চোখ হারিয়েছে, তাদের পাশে থাকা। অতএব সেই জায়গাতে দিল্লি এবং আওয়ামী লীগের যে নেক্সাস পলিটিক্স, সেই পলিটিক্সের কথা যারা যারা বলছেন, যেই সকল ফোর্সের লিডারশিপরা বলছেন, তারা বাংলাদেশের 24-এর রাজাকার এবং আলবদর। এই সকল ফোর্সের সিনিয়র লিডারশিপরা গত 16 বছর দালালি করছেন, হেন কোনো বাটপারি নাই, এই সকল ফেক জেনারেলরা করেন নাই। হাজার হাজার কোটি টাকা লুটপাট, এই লুটপাটের সাথে তারা জড়িত।
এনএসআই এর এক জেনারেল চিফ ছিল, লন্ডনে 30 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, ওর বাপের টাকা এগুলো। ডিজিএফআই আর এক চিফ ছিল, সে আমেরিকাতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে খামার বাড়ি করছে, কার বাপের টাকা এগুলো? বাংলাদেশের জনগণের টাকা, মানি লন্ডারিং এর টাকা এগুলো। অতএব সেই জায়গাতে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, প্লিজ গেট আউট অফ পলিটিক্স, ইটস নাথিং ইউর বিজনেস। ডিজিএফআই, এনএসআই, আর্ম ফোর্সেসকে বলছি, পলিটিক্স ইজ নট ইউর বিজনেস। ট্যাক্সের টাকায় দিয়ে আপনাদেরকে পোষা হয়, জনগণের সার্ভিসে আপনারা জান কোরবান করবেন এটার জন্য, নাথিং এলস। এর মানে এটা বলছি না যে বাংলাদেশ আর্ম ফোর্সেসের সকল অফিসার জওয়ানরা এই অভিযোগে অভিযুক্ত। যারা জুনিয়র লেভেলের কমান্ডিং অফিসার্স আছেন, সিপাহীরা আছেন, জওয়ানরা আছেন, তারাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। ক্রিমিনাল হচ্ছে কর্নেল থেকে আবাফ, যারা আওয়ামী লীগের আমলে 5 গোলামি করে বাংলাদেশকে দিল্লির কাছে দাসখত রেখে প্রমোশন পাইছেন, পদ পাইছেন, পদায়ন হয়েছে। আমরা বহু জেনারেলের খবর জানি, বহু অ্যাডমিরালদের খবর জানি, বহু মার্শাল ফার্শালদের খবর জানি, যারা দিল্লিতে গিয়ে দাসখত দিয়ে আইসা এখানে সেনাপ্রধান হয়েছেন, এখানে বিমান বাহিনীর প্রধান হয়েছেন, এখানে নৌবাহিনীর প্রধান হয়েছেন। এইসব গল্প আমরা জানি। ডিজিএফআই, এনএসআই এর গুন্ডামি, বদমাইশি, এগুলো আমরা দেখে আসছি গত 16 বছর থেকে। আল্লাহর ওয়াস্তে দেশটাকে এই পাকিস্তান, টার্কি, ইজিপ্টের মতো করে নষ্ট করে দিয়েন না, ধ্বংস করে দিয়েন না। বাংলাদেশ একটা নতুন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আসছে, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন, নাথিং মোর অর লেস অফ ইট। অতএব সেই জায়গায় আমার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান হচ্ছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের যারা সিপাহী আছেন, জুনিয়র অফিসার, কমান্ডিং অফিসার আছেন, বাংলাদেশের লাল সবুজের পতাকার পক্ষে আপনারা যেভাবে জুলাই আগস্টে অনেকে দাঁড়িয়েছেন, এভাবে আপনারা এখনো দাঁড়ানো থাকবেন। বাংলাদেশের সিনিয়র অফিসাররা বাংলাদেশকে বিক্রি করে দেবে, লাল সবুজের পতাকার সাথে দালালি করবে, বেইমানি করবে। আওয়ামী লীগের শত শত হাজার হাজার লোকদেরকে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে সেফ প্যাসেজ দিচ্ছে, এক্সিট করায় দিচ্ছে, এখনো পলাতক অবস্থায় তাদেরকে শেল্টার দিচ্ছে। বিভিন্ন সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা ভারতে এখানে সেখানে পাস দিয়েছে, তারা পার হয়ে যাওয়ার পালানোর সুযোগ করে দিয়েছে। এগুলো গণ অভ্যুত্থানের সাথে যায় না। তাই হাসনাতের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে, এটা খুবই অন্যায় হয়েছে। আইএসপিআর স্টেটমেন্ট দিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের বাংলাদেশ না। গত জুন, জুলাই, আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের বাংলাদেশ না। দয়া করে রাজনীতিতে মাথা গলাবেন না, নাক গলাবেন না। দিস ইজ নট ইউর বিজনেস। দ্বিতীয় কথা হচ্ছে, জুনিয়র অফিসাররা যদি কেউ পলিটিক্স করে, সিপাহীরা যদি পলিটিক্স করে, তাহলে আপনারা কি করেন? আপনারা ডিসমিস করে দেন না? হাজার হাজার জওয়ানদেরকে, অফিসারদেরকে আপনারা গত 16 বছর ধরে আওয়ামী লীগের আমলে ডিএনএ টেস্ট করছেন না, যে আওয়ামী লীগের ভাইরাস আছে কিনা রক্তে? যার রক্তের ভিতরে আওয়ামী লীগের ভাইরাস পাওয়া যায় না, তাদের সবাইকে তো আপনারা বাই করে দিচ্ছেন, বহিষ্কার করছেন, পিএনজি করে দিচ্ছেন, তাদেরকে স্যাক করছেন, ডিসমিস করছেন, পেনশন দেন নাই, বোনাস দেন নাই, হাউজিং ফ্যাসিলিটি দেন না, চিকিৎসা ফ্যাসিলিটি দেন না। হাজার হাজার অফিসাররা এরকম আছে, জওয়ানরা, যাদের জন্য আমরাও লড়াই করছি, যাদের মুসলিম এই অফিসার এবং জওয়ানদের জন্য আমরাও কথা বলছি। কই, তাদেরকে তো আপনারা রাজনীতি করতে দেন নাই, তাহলে আপনারা কেন রাজনীতি করছেন? নাক গলাচ্ছেন এখানে। এই নাক গলানো বন্ধ করেন। এগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা আজাদিকে ভালোবাসেন না, আপনারা বাংলাদেশকে বিক্রি করতে ভালোবাসেন। গত 16 বছর ধরে এই ধরনের ফেক জেনারেলরা যারা আছে, কর্নেল থেকে অ্যাবাভ, এরকম বিশাল অংশ হচ্ছে বাংলাদেশ বিক্রির সাথে জড়িত ছিল। ভালো অফিসার যারা আছেন, আপনাদের প্রতি স্যালুট। কিন্তু এগুলো বন্ধ হওয়া দরকার। পাকিস্তানের এক্সপিরিয়েন্স থেকে শেখেন, টার্কির এক্সপিরিয়েন্স থেকে শেখেন, মিশরের এক্সপিরিয়েন্স থেকে শেখেন। এগুলো একটা দেশের জন্য কল্যাণকর হয় না। আল্লাহর রাস্তায় এখান থেকে বেরিয়ে আসেন। ফোর্থ কথা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের রাজনীতির আগে এটা ডিল করতে হবে যে কালেকটিভলি অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি আমরা আওয়ামী লীগ প্রশ্ন কীভাবে ডিল করব। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলীয় এই যে দিল্লির আধিপত্যবাদী শক্তি আছে বাংলাদেশে, যারা বাংলাদেশকে কুরে করে বারবার বিক্রি করেছে, অস্থির করেছে, অস্থিতিশীল করেছে, তাদের ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের সিদ্ধান্ত হতে হবে। সেটার জন্য আমি বারবার বলেছি, একটা গণ তদন্ত কমিশন করেন, আওয়ামী লীগ প্রশ্নে মতামত নেন, প্রয়োজনে রেফারেন্ডাম হোক, ঐক্যমতের কমিশনের সাথে মিটিং হতে পারে। প্রধান উপদেষ্টা কোনো অংশীজনের সাথে কথা না বলে আওয়ামী লীগকে এভাবে মাফ করে দেওয়া, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলা, মন্তব্য করাটা অযাচিত মনে হয়েছে এবং আমরা এটা প্রত্যাখ্যান করছি। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে ভালো নিউজ কি হতে পারে যে আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের রাষ্ট্রপতি হয়ে বাংলাদেশের সরকারের সমস্ত গ্রিন সিগন্যাল নিয়ে রাতের বেলা তিনি সসম্মানে বাংলাদেশ থেকে, এয়ারপোর্ট থেকে বের হয়েছেন। এখন আলহামদুলিল্লাহ পড়বেন না, পড়বেন কি হুজুরের ওয়াজের সময়? বলেন আলহামদুলিল্লাহ। এই হচ্ছে বাংলাদেশ। জামাতের দাড়িপাল্লাকে নিয়ে আপনি ফাইজলামি শুরু করেছেন, তাদের মার্কা দিচ্ছেন না, আর আব্দুল হামিদকে এয়ারপোর্ট থেকে পার করে দিচ্ছেন রাতের বেলা সুন্দর করে, একেবারে বিমানের সংবর্ধনা দিয়ে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে অবৈধভাবে বন্দী, তাদের ক্ষেত্রে আইন দেখান। হ্যাঁ, আইন। আজহারুল সাহেবকে এখন পর্যন্ত, এই আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই। অন্যদিকে আপনি আব্দুল হামিদকে রাতের বেলা এয়ারপোর্ট থেকে মুক্তি করে দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেননি, তার চিকিৎসা দেননি, তাকে অবহেলা করেছেন। আর অন্যদিকে আপনি আব্দুল হামিদকে একেবারে সুন্দর গ্রিন সিগন্যাল দিয়ে একেবারে পেলে পুষে দেওয়ার পরে এয়ারপোর্ট ক্রস করে দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, যেই মামলাগুলো এখন পর্যন্ত ওঠে নাই। আমার কাছে বহু অভিযোগ আছে। ছেলেটা শিবির করেছে, জামাত করেছে, ছাত্রদল করেছে, পূর্বে অনেক মামলা হয়েছে, এখনো পুলিশ ভেরিফিকেশন চলছে। অথচ এই মামলাগুলো আওয়ামী লীগের আমলের সকল অত্যাচারের মামলা, যেগুলো একদিনে উঠে যাওয়ার কথা, আপনারা সেগুলো উঠান নাই। আপনারা এখন আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন। বরং এই বাংলাদেশে এই 5 তারিখের পরে এসে এই মাহমুদুর রহমানকে জেলের মধ্যে থাকতে হয়েছে, মনে আছে আপনাদের? আর আপনি আব্দুল হামিদকে এয়ারপোর্ট পার করে দিচ্ছেন। শেখ হাসিনাকে বিমানে করে দিয়ে আসছি, অন্য সবাইকে যা ইচ্ছা যেভাবে খুশি সেভাবে লালন পালন করে দেশ ত্যাগ করাচ্ছি। বাহ, তাহলে এই বাংলাদেশের চোর বাকে আর বিচার বা কাকে করবেন? আর কার বিচার করবেন আপনি? এইসব ধান্দাবাজি বন্ধ করা উচিত। আমি কোনো বিচারই চাই না যেই দেশে সকল চোরগুলো, ডাকাতগুলো, খনিগুলো পালিয়ে গিয়েছে, তাদের আবার বিচার চেয়ে আমার লাভটা কি? শুধু শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে অর্থনৈতিক গচ্চা দেওয়া ছাড়া আর কিছুই হবে না। এখানে শুধু রায় হবে, একটা কপি, একটা কাগজ,
আপনি শুধু পেশ করবেন, কিন্তু আদতে যারা অপরাধী তাদের কাউকে আপনি দেশে আনবেন না। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।